এইভাবে অন্তত আমি পড়িয়ে শেষ করতে পারবো, না হয়তো সম্ভব না আজকের দিনে। আচ্ছা, আমরা যেটা পড়াচ্ছিলাম আর কি, মাস এন্ড এনার্জি। ধরো এই যে টি ইকুয়াল টু 0 টু এস এফডিএস। এফডিএস বলতে আমরা বুঝাচ্ছি এটা হলো কাজ। আমরা কাজ কিভাবে বুঝাই? বল ইন্টু সরণ, এটাকে আমরা কাজ বলি। কাজেই আমি যদি বল এবং সরণ দুইটার দিক একই থাকে, তখন আমি মাঝখানে কোনো ডট প্রোডাক্ট ব্যবহার করব না, আমরা সরাসরি এফডিএস লিখতে পারি। তো কোনো একটা জিরো অবস্থান থেকে এস অবস্থানে আমি একটা বস্তুকে টেনে নিয়ে যাচ্ছি। টেনে নিয়ে গেলে তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি সৃষ্টি হবে। এই কাইনেটিক এনার্জি হলো কি পরিমাণ কাজ করা হলো হয়েছে তার সমান। সো টি ইকুয়াল টু আমি 0 টু এস এফডিএস লিখতে পারি। এখন এমভি মানে হলো গিয়ে ভরবেগের পরিবর্তন, ডিএমভি মানে ভরবেগের পরিবর্তন। এখন ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বলি ফোর্স। the time the change of the momentum is called, with time is called the force. তাহলে F equal to ddt mv। আমরা জানি এখানে অনেক সময় p লিখি, dp dt, p তে মোমেন্টাম বোঝায়, ঠিক আছে? সো আমি এই জিনিসটাকে আমি এই ইকুয়েশনে বসা দিব। বসা দিলে আমি পাবো t equal to ddt of mv ds, ঠিক আছে? আমি এটা বসা দিলাম। এখান থেকে আমি যেটা করব সেটা হলো, দেখো ds বাই ডিটি, এইটাকে আমি বলতে পারি যে দিস ইজ বাই ভি। ভি বলতে পারি, কারণ ds dt মানে কি? টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসটেন্স। ডিসটেন্সের ডিসপ্লেসমেন্টের যদি কোনো সময়ের সাথে চেঞ্জ হয় তখন তাকে আমরা বলি ভি। তার মানে এখন আমি যে, আর যখন আমার ইয়াটা চেঞ্জ হয়ে গেল, এই আগে আমার ইন্টিগ্রেশনটা ছিল এস এর উপর, এখন আমার ইন্টিগ্রেশন হয়ে গেছে এম বি এর উপর। তাহলে এটাকে আমার লিমিটও চেঞ্জ করে দিতে হবে ফ্রম 0 টু এম বি। আগে ছিল এটা 0 টু এস। এখন আমি এম এর জায়গায় m0 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার বসা দিব। তাহলে এই ইকুয়েশনটা এইভাবে পরিবর্তন হলো। এখন আমি করব কি, ইন্টিগ্রেশন বাই পার্টস করব। ইন্টিগ্রেশন বাই পার্টস হলো integration of x dy equal to আমি লিখতে পারি xy minus integration of y dx। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা পরের পৃষ্ঠায় যাই, এই ইন্টিগ্রেশন বাই পার্টস এর মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারি। দেখো আমার তাহলে কি হলো, এই যে ইন্টিগ্রেশন এক্স ওয়াই, প্রথমে এটা আমি এক্স ওয়াই লিখবো, মাইনাস m0 ইন্টিগ্রেশন অফ 0 টু b। আমি যে ইন্টিগ্রেশন বাই পার্টস করছিলাম আমি সূত্রটা ব্যবহার করে দিছি। এখন এই অংশটা তো করা হয়ে গেছে, এখন এই অংশটাকে আমি যদি করি, এখানে নিচে আছে একটা রুট ওভার ভি স্কয়ার সি স্কয়ার, উপরে আছে ভি। আমি চাইলে এই ধরনের ইন্টিগ্রেশন সহজে করতে পারি। আমি এটাকে ভি কে অন্য কিছু একটা ধরে নিলে তাহলে সহজে ইন্টিগ্রেশনটা করা যাবে। এই ইন্টিগ্রেশনের মান হয়ে গেল m0 c স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার, আর লিমিট হলো 0 টু ভি। আমি এই মানটা যদি বসিয়ে দিই তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে m0 c স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার। এখানে একটা আরেক দুইটা টার্ম আসার কথা ছিল। একটা হলো আমি ভি এর জায়গায় ভি বসাবো, আরেকবার যখন ভি এর জায়গায় 0 বসাবো তখন এটা হয়ে যাবে m0 c স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। কাজে এখানে হয়ে যাবে m0 c স্কয়ার, আর 0 বসালে এই মানটা থাকে না। তাহলে দুইটা মান আমি পেলাম। এই দুইটা মান আমি এই জিনিসটাকে আমি জানি m0 রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার মানে হলো m, তাহলে mc স্কয়ার মাইনাস m0 স্কয়ার। এই ইকুয়েশনটাকে আমি একটু সাজিয়ে এভাবে লিখলাম। এটাকে আমরা বলি যে এটা একটা টোটাল এনার্জির ইকুয়েশন। তাহলে mc স্কয়ার যদি এনার্জি হয়, টোটাল এনার্জি হয়, তাহলে টি হলো কাইনেটিক এনার্জি, আর m0 c স্কয়ার কে বলা হয় রেস্ট মাস এনার্জি। ঠিক আছে, এই জিনিসটা অনেক সময় আমাদের পড়তে হয়, কারণ আমরা এনার্জির সাথে মোমেন্টামের ভরের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। এখানে আরো অনেক কিছু লিখছে, আমাদের অত কিছু লেখার দরকার নেই, আমরা এতটুকু পর্যন্ত পড়বো। আর এই টার্মগুলিকে একটু ডিফাইন করে দিব। যেমন ধরো এমসি স্কয়ার কে আমি বলবো ই, ঠিক আছে, এটা হলো টোটাল এনার্জি, আর টি হলো কাইনেটিক এনার্জি, আর m0 c স্কয়ারটাকে আমরা বলি রেস্ট ম্যাস এনার্জি। এতটুকু পর্যন্ত পড়লেই আমাদের যথেষ্ট। তার মানে এই চ্যাপ্টারের একটা পার্ট আমরা শেষ করে ফেললাম, যেটাকে আমরা বলি আপেক্ষিকতা বা রিলেটিভিটি। রিলেটিভিটি শেষ করে ফেলছি। আমাদের একটা কাজ রয়ে গেছে, সেটা হলো কিছু অঙ্ক করা প্রয়োজন ছিল। এই বইয়ের মধ্যে তুমি দেখতে পাবা যে কিছু অঙ্ক আছে।
এই যে প্রবলেম আছে, এই প্রবলেমগুলি আমরা আজকে করব না, এই প্রবলেমগুলি আমরা করব আগামী দিন, কারণ আমরা আজকে চ্যাপ্টারটা শেষ করব, আর একটু কিছু অংশ বাকি আছে, সেই অংশটা আমরা দেখার পরে চ্যাপ্টারটা শেষ করব। তো আমরা যাই, এই জিনিসটা আমার করতে হবে। এই জিনিসটা প্রথমে আমরা ছবিটা দেখি। আচ্ছা, আমার কাছে আরেকটা জিনিস আছে, আমার কাছে একটু একটু কিছু লেখা নোট আছে, সেই নোটটা আমি একটু শেয়ার করি। ফটোইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে, ফটোইলেকট্রিক এফেক্ট বলতে আমরা কি বুঝি সেটা একটু এখানে লেখা আছে। লেখা আছে photoelectric effect, phenomenon in which electrically charged particles are released from and within a material when it absorbs electromagnetic radiation। মানে যখন একটা ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল, এটা কোন একটা ম্যাটেরিয়ালের ভিতরে থাকতে পারে অথবা ম্যাটেরিয়াল থেকে বের হয়ে আসতে পারে, তখন সে যখন সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে অ্যাবজর্ব করবে, তখন সে এই ঘটনা ঘটাতে পারে। সে করতে পারে কি, যখনই সে একটা পার্টিকেল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গ্রহণ করবে তখন সে করবে কি, তার ভিতরে ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল যদি থাকে সেটাকে সে হয় ছেড়ে দিবে, অথবা সে পার্টিকেলের তার কোন একটা ম্যাটেরিয়ালের ভিতর এটাকে গ্রহণ করে নিবে। The effect is often defined as the ejection of electrons from a metal plate। এটা সাধারণত কখন ঘটে, যখন একটা মেটাল প্লেট থেকে ইলেকট্রন বের হয়ে আসে। এটা কখন এই ঘটনা ঘটে, when light falls on it। যখন আলো একটা মেটাল প্লেটের উপর পড়ে তখন সেই প্লেট থেকে কতগুলি ইলেকট্রন বের হয়ে চলে আসে। In a broader definition, যদি আমি আর একটু বড় করে এটা ডেফিনেশনটা দিতে চাই, the radiant energy may be infrared। ইনফ্রারেড মানে কি, আমরা জানি যে বিভিন্ন রঙের আলোগুলির একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, they have some wavelength। যদি কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য লালের থেকেও বেশি হয়, লাল হলো সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রং, তার থেকেও যদি বেশি হয় তখন আমরা তাদেরকে বলি ইনফ্রারেড। আর ভিজিবল কি, ভিজিবল হলো সব রং কিন্তু আমরা দেখতে পাই না, আমাদের চোখের যতটুকু আমি কোন একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ থেকে নির্দিষ্ট ওয়েভলেন্থ পর্যন্ত আমরা চোখে দেখতে পাই। আল্ট্রা ভায়োলেট মানে হলো, এগুলি হলো, ভায়োলেট হলো সবচেয়ে কম ওয়েভলেন্থের আলো যেটা আমরা দেখতে পাই। যেই আলোটা আল্ট্রা ভায়োলেটের থেকেও ছোট ছোট ওয়েভলেন্থ থাকে তাকে আমরা বলি, ভায়োলেটের থেকেও কম থাকলে তাকে আমরা বলি আল্ট্রা ভায়োলেট। তারপরে এক্স রে হতে পারে, গামা রে হতে পারে, এই সব এনার্জি সে কোন একটা ম্যাটেরিয়ালের উপর পড়তে পারে। The material may be a solid, liquid or gas। ম্যাটেরিয়ালও তিন ধরনের হতে পারে, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে। আর ম্যাটেরিয়াল থেকে যে জিনিসগুলি বের হচ্ছে, রিলিজ পার্টিকেল মে বি আয়নস। আয়ন বলতে কি বোঝাচ্ছি আমরা, ইলেকট্রিক্যালি চার্জড অ্যাটম অর মলিকুল। তার মানে কোনো একটা, ধরো সোডিয়ামের ভিতরে 11টা ইলেকট্রন আছে, যদি একটা ইলেকট্রন চলে যায় এইটা হয়ে যায় সোডিয়াম আয়ন। বা ক্লোরিনের ভিতর 17টা ইলেকট্রন আছে, তার ভিতর যদি একটা ইলেকট্রন চলে আসে তখন আমরা বলি এটাকে ক্লোরিন আয়ন। তার মানে যেই ম্যাটেরিয়াল গুলি আছে সেগুলি আয়ন হতে পারে, যে ম্যাটেরিয়ালকে বের হয়ে আসতেছে, আবার ইলেকট্রনও হতে পারে, দুই ধরনের জিনিসই হতে পারে। The phenomenon was fundamentally significant in the development of modern physics because of the puzzling question it raises about the nature of light, particle versus wave-like behavior। আমরা এটা, এই জিনিসটা একটা, এইখান থেকে আমরা আসলে আমাদের মডার্ন ফিজিক্সের একটা উৎপত্তি স্থল। কারণ আমরা এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারি যে লাইট, আলো, সেটা দুই ধরনের, তার মধ্যে ডুয়াল নেচার আছে। সে কখনো সে পার্টিকেল হিসাবে কাজ করে, কখনো সে ওয়েভ হিসাবে কাজ করে, ঠিক আছে। এই জিনিসটা প্রথম আবিষ্কার করেছিলেন আলবার্ট আইনস্টাইন ইন 1905 সালে এটা আবিষ্কার করেছিলেন। এটার কিন্তু অনেক সিগনিফিকেন্ট আছে। এটা হলো ফ্রম ম্যাটেরিয়াল সায়েন্স, মানে আমরা যে জিনিসগুলি তোমরা কম্পিউটারের ভিতর ব্যবহার করো বা লাইট ইয়ার ভিতর কোন একটা ডিভাইস, সেমিকন্ডাক্টর ডিভাইসের ভিতর ব্যবহার করো, সেখান থেকে শুরু করে অ্যাস্ট্রোফিজিক্স মানে হলো আমাদের তারা নক্ষত্র এদের যে ফিজিক্স আছে সেটা, সেখান পর্যন্ত সব জায়গায় এই যে লাইটের এই কনসেপ্টটা, যে লাইটের মধ্যে দুই ধরনের নেচার আছে, একটা হলো গিয়ে তার ওয়েভ লাইক বিহেভিয়ার, সে তরঙ্গের মতো আচরণ করে,
সামটাইম ইট ওয়ার্কস অ্যাক্টস লাইক এ পার্টিকেল, কখনো কখনো সে একটা কণার মতো কাজ করে। এই দুই ধরনের বৈশিষ্ট্যটার কিন্তু অ্যাপ্লিকেশনটা আমরা ম্যাটেরিয়াল সায়েন্স থেকে শুরু করে অ্যাস্ট্রোফিজিক্স সব জায়গায় দেখতে পাই। চলো আমরা আরেকটু দেখি ডেফিনেশনটা আরেকটু ভালো করে দেখি। বেশি দূরে চলে গেলাম। এই যে এখানে কি ঘটনা ঘটতেছে দেখি। ফোটনের এনার্জি, ফোটন মানে হলো লাইট, লাইটের মনে করো আমরা একটা একককে আমরা বলি ফোটন। যেমন ধরো তুমি যদি কোনো কিছু মাপতে যাও তখন সবসময় একটা একক ব্যবহার করো। এককটা কি? যেমন ধরো তুমি যখন একটা দৈর্ঘ্য মাপতে যাও ফিট বা মিটার ব্যবহার করো, যখন তুমি একটা ভর মাপতে যাও কেজি বা পাউন্ড ব্যবহার করো। তেমনি লাইটের একটা ক্ষুদ্র অংশ একককে আমরা বলি ফোটন। একটা ছোট লাইটের একটা অংশ এটা ফোটন। এই ফোটনের কিন্তু একটা এনার্জি আছে, সেই এনার্জিটা আমরা এইচ নিউ দিয়ে প্রকাশ করি। নিউ কি? নিউ হলো ফ্রিকোয়েন্সি, এইচ হলো গিয়ে প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এইচ নিউর গুণফলটা হলো একটা ফোটনের, মাত্র একটা ফোটনের, লাইটের সবচেয়ে ছোট অংশ, তার শক্তি। ধরো এই ফোটন 1.77 ইলেকট্রন ভোল্টের ফোটন, তার 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 তরঙ্গ দৈর্ঘ্য হলো 700 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 9, 10 টু দ্য পাওয়ার -9 মিটার। এখন যদি এটা পড়ে কোনো একটা মেটাল সারফেসের উপর, তখন দেখবে যে কোনো ইলেকট্রন এখান থেকে বের হচ্ছে। কিন্তু যখন 2.25 ইলেকট্রন ভোল্টের একটা আলো, যার তরঙ্গ দৈর্ঘ্য হলো 550 ন্যানোমিটার, তখন দেখা যাবে যে একটা ইলেকট্রন এই বেগে 2.96 × 10⁵ মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে বের হয়ে আসে, ঠিক আছে? আবার যদি তুমি দেখো যে 400 ন্যানোমিটার বা 3.1 ইলেকট্রন ভোল্টের একটা আলো এখানে ফোটন এখানে এসে পড়ে, তখন একটা ইলেকট্রন বের হয়ে যাবে, তার বেগ হলো 6.22 × 10⁵ মিটার সেকেন্ড। এই ঘটনাটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক এফেক্ট। যখন কোনো একটা মেটাল সারফেসের উপর আলো এসে পড়ে, আলোটা কিন্তু যেমন তেমন হলে হতে হবে না, তার কিন্তু পার্টিকুলার এনার্জি এবং ওয়েভলেন্থ থাকতে হবে। তখন দেখা যাবে কতগুলি এই সারফেস থেকে কতগুলি ইলেকট্রন লাফিয়ে লাফিয়ে বের হয়ে যাচ্ছে। তাদের এনার্জি ভেলোসিটি ফোটনের এনার্জির উপর ডিপেন্ড করতেছে। ফোটনের এনার্জি যত বেশি, এই ইলেকট্রনগুলি ভেলোসিটি তত বেশি। তারপর আমরা একটু যাই, এটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন আমরা কিভাবে দেখতে পাই। এটা ধরো এইটা হলো কি, আমরা কি করলাম, এটা একটা সার্কিট আসলে, ঠিক আছে? সার্কিট, এই যে মাঝখানে এই লাইনটা কিন্তু আসলে কানেক্টেড না। এখানে আমি এখানে একটা ভোল্ট মিটার বসাইছি যেটা দিয়ে ভোল্টেজ মাপতে পারি। তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ব্যাটারি আছে, এইটা একটা অ্যামিটার আছে। এখন এইখানে আসলে আমার কিন্তু ভিতর থেকে আমি আসলে যদি একটা ব্যাটারি রাখছি, এই ব্যাটারি দিয়ে কিন্তু আমি কোনো কারেন্ট প্রডিউস করতেছি না। এটার কাজ কি আমি একটু পরে আসতেছি। আমি যদি এখন এখানে ভিতরে একটা মেটাল প্লেট রাখি, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, যখনই আমার লাইট এখানে এসে পড়বে, এখান থেকে কতগুলি ইলেকট্রন বের হয়ে আসবে। ইলেকট্রন বের হয়ে এসে এই পজিটিভ প্রান্তে চলে যাবে, সে এই রাস্তা বরাবর এদিক থেকে সে চলে যাবে। এই ব্যাটারিটার কাজ হলো, আমি দিনের বেলা যেটা করতে পারি সেটা হলো গিয়ে এটাকে সূর্যের মধ্যে রেখে সারাদিন ধরে এই ব্যাটারিটাকে চার্জ করতে পারি। চার্জ করে রাতের বেলা এই ব্যাটারি থেকে আমি আবার লাইট টাইট জ্বালাতে পারি। এই যে ঘটনাটাকে, এইটা আমরা একটা এক্সপেরিমেন্ট, যেটা ফটো ইলেকট্রিক ইফেক্ট নামে পরিচিত। এটা কিন্তু আইনস্টাইনের তৈরি করা একটা ইকুয়েশন। এখন এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি কি পাই? এই এক্সপেরিমেন্ট থেকে আমরা পাই ইলেকট্রনস আর এমিটেড ইমিডিয়েটলি, মানে যখনই তুমি আলোটা দিবে সাথে সাথে ইলেকট্রন বের হয়ে আসবে। স্টপিং পোটেনশিয়াল ডাজ নট ডিপেন্ড অন দ্য ইন্টেন্সিটি অফ লাইট। স্টপিং পোটেনশিয়াল কি সেটা আমি একটু পরে আসবো। তুমি এটা এমন পরিমাণ আমার এখানে দিতে হবে, আলো দিতে হবে, যেন এখানে একটা ওয়ার্ক ফাংশন নামে একটা জিনিস আছে, যে একটা ইলেকট্রনকে আমি যদি মেটাল সারফেস থেকে তুলতে চাই, তাকে আমাকে নির্দিষ্ট পরিমাণ একটা এনার্জি প্রয়োগ করতে হবে। সেই এনার্জি দিয়ে সে এই সারফেস থেকে সে ডিটাচড হবে। আর আমি যদি তার থেকেও বেশি এনার্জি দিই, তখন সে এই ভেলোসিটিতে বিপরীত দিকে যেতে পারবে। তার মানে স্টপিং পোটেনশিয়াল, এটা ইন্টেন্সিটি অফ লাইট
মানে এই পোটেনশিয়ালটা সবসময় নির্দিষ্ট। আমার যতই আমি লাইট বেশি দিই না কেন, আমার পোটেনশিয়ালের মানটা সবসময় সমান থাকবে। আমার ঠিক একই অ্যামাউন্টের এনার্জি লাগবে এই সারফেস থেকে ইলেকট্রনটা বের হয়ে আসতে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ লাইট ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট টার্গেট ম্যাটার। এখন আমি ধরো এইখানে যে টার্গেটটা আছে, এই টার্গেটটা এটাকে এক একবার এক এক জিনিস দিয়ে বানাই। কখনো টাংস্টেন দিয়ে তৈরি করলাম, কখনো মলিবডেনাম দিয়ে তৈরি করলাম। এই এই যে ফ্রিকোয়েন্সিটা, যে লাইটের যে ফ্রিকোয়েন্সি দিলে আমার ইলেকট্রন তৈরি হবে, সেটা কিন্তু এক একবার এক এক ধরনের ফ্রিকোয়েন্সি আমি পাবো। এক এক ধরনের মেটালের জন্য এক এক ধরনের ফ্রিকোয়েন্সি পাবো। নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড অফ দ্য ফটো ইলেকট্রন কারেন্ট ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি অফ লাইট। এখন নাম্বার অফ ইলেকট্রন, যতই আমি ইলেকট্রনগুলি, কতগুলি ইলেকট্রন বের হবে, সেটা ডিপেন্ড করতেছে হলো আমার যে লাইটটা আছে সেটা ইন্টেন্সিটি কত, তার তীব্রতা কেমন, তার উপর ডিপেন্ড করতেছে। সো এই হলো গিয়ে আমার ফটোইলেকট্রিক এফেক্টের ধারণা। এখন এটার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা আমি একটু দেখতে চাই। ধরো ফোটন এনার্জি, একটা ফোটন যখন একটা সারফেসের উপর গিয়ে পড়ে, তখন আমাদের যে পরিমাণ এনার্জি পাই সেটাকে আমরা বলি ই ইকুয়াল টু এইচ নিউ। নিউ মানে হলো গিয়ে ফ্রিকোয়েন্সি। নিউকে আমরা সি বাই ল্যামডা দিয়ে প্রকাশ করতে পারি, কারণ নিউ ল্যামডা ইকুয়াল টু স্পিড অফ লাইট। আর ফোটনের মোমেন্টাম আমরা এই সূত্র দিয়ে বের করি, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটা ইকুয়াল টু ই বাই সি। ঠিক আছে, এটা আমরা এই দুইটা আমাদের আগে থেকে জানা আছে। এখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ফোটন ইলেকট্রন, যেই ইলেকট্রনটা বের হয়ে আসছে ফটো ইলেকট্রন, তার সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি কত হতে পারে, সেটাকে আমরা কেএমএক্স বলবো। সেটা হলো এইচ নিউ মাইনাস ফাই। এখন এই ফাইটা হলো, আমি বলছিলাম কোন একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে ইলেকট্রনটাকে সারফেস থেকে বের করে নিয়ে আসতে। তো এইচ নিউ হলো কি একটা ইলেকট্রনের এনার্জি, সেই এই যেটা আমি ফোটন এনার্জি, সেখান থেকে আমার ওই কতটুকু এনার্জি সারফেস থেকে বের করে নিয়ে আসতে হবে, সেটাকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার পরে তাহলে আমি কে ম্যাক্স এর মানটা আমি পাবো। এখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইন ফটোইলেকট্রিক এফেক্ট নিউ জিরো ইকুয়াল টু 5/h, এটাও একটা ফর্মুলা আছে। এখন স্টপিং পোটেনশিয়াল আমরা এই ধরনের একটা ফর্মুলা ব্যবহার করি। এখন এই জিনিসটা আমরা কি করব, আমরা শুধুমাত্র অঙ্ক করার সময় এটা ব্যবহার করব। আমরা আশা করি যদি সামনের দিন আমার অঙ্ক আসে, এই জিনিসটা হয়তো আমি আরেকবার ডিসকাস করব, কারণ এখানে যতটুকু লেখা আছে এটাতে হয়তো অঙ্ক করার জন্য তোমরা যথেষ্ট মনে নাও হতে পারে। অঙ্ক করার সময় আমি আবার এটা ডিসকাস করে তারপরে আবার অঙ্ক করব। আচ্ছা, এখন আমরা আবার বইয়ে ফিরে যাই। এই হলো গিয়ে তার ফটোইলেকট্রিক এফেক্ট। এখন এখানে কিন্তু কিছু অঙ্ক আছে, আমরা যে অঙ্কগুলি কোনটাই আজকে করব না, অঙ্কগুলি করব কালকে। এই হলো গিয়ে ফটোইলেকট্রিক এফেক্টের এগুলি পড়তে হবে না, তুমি শুধুমাত্র এই জায়গাটা একটু পড়তে পারো। এই কোয়ান্টাম থিওরি অফ লাইট, এখানে এই যে ইকুয়েশনগুলি আমি দেখাইছি, ঠিক এই ইকুয়েশনগুলি এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেমন ধরো এই যে 3.3 h nu equal to t max plus h nu 0, এই ইকুয়েশনটা আমি দেখাইছি। h nu 0 আসলে phi হিসাবে আমি লিখছিলাম। তো এইগুলি কোনটা কি, h nu হলো এনার্জি কন্টেন্ট অফ ইচ কোয়ান্টাম অফ ইনসিডেন্ট লাইট, t max হলো ম্যাক্সিমাম ফটো ইলেকট্রন কারেন্ট, আর h nu 0 হলো মিনিমাম এনার্জি নিডেড টু ডিসলজ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল সারফেস বিং ইলুমিনেটেড। ঠিক আছে, এই হলো গিয়ে তিনটা জিনিস। জাস্ট আমি এই জিনিসটা একটু ইকুয়েশনটা তোমার শিখে রাখতে হবে, এই ইকুয়েশন, কারণ আমাদের অঙ্ক থাকলে এই ইকুয়েশন দিয়ে অঙ্কগুলি করতে হবে। আচ্ছা, তারপরে আমরা একটু পরের টপিকসটায় যাই। তারপরে আমরা যে জিনিসটা হলো এক্স রে নামে একটা জিনিস আমরা শিখবো। এক্স রে তোমরা সবাই চিনো, তোমাদের হার্ট যদি ভেঙে যায় বা তোমাদের যদি ফুসফুস বা কোথাও যদি কোনো সমস্যা হয়, আমরা এক্স রে করি। এক্স রে কিভাবে তৈরি হয়, আমরা একটু আগে দেখছিলাম যে লাইট এসে ইলেকট্রন তৈরি করে, এইটা হলো তার ঠিক বিপরীত প্রক্রিয়া। দেখো এখানে ইলেকট্রন এসে লাইট তৈরি করছে। এই ইলেকট্রনের আবার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, যে এই লাইটগুলি এই যে এখানে দেখতে পাবা 1.3 × 10⁻11 মিটার থেকে 4.8 × 10⁻8 মিটার
আঙুল এই জায়গাটায়, এইটা হলো দিকে তোমার এক্স রে ফ্রিকোয়েন্সি। এটা ঘটনাটা কেমন ভাবে ঘুরতে দেখো, এইখানে দেখো একটা ক্যাথোড আছে, এইটাকে আমরা বলি ক্যাথোড আর এটাকে বলি হলো অ্যানোড, ঠিক আছে। আর এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির নেগেটিভ প্রান্ত সবসময় ক্যাথোডের সাথে যুক্ত থাকে। আর এখানে একটা অ্যানোড, এইটা সবসময় পজিটিভ থাকে, ক্যাথোডটা নেগেটিভ থাকে। যখন এরকম একটা ইয়াতে হয় তখনই দেখা যায় যে ক্যাথোড থেকে কতগুলি ইলেকট্রন বের হয়ে অ্যানোডে গিয়ে আঘাত করে। অ্যানোডে যখনই আঘাত করে, অ্যানোডটা এমন ভাবে বাঁকানো থাকে যেন এই আঘাতের ফলে যে রিফ্লেকশনটা আছে সেটা এদিকে যায়, এবং এটা যখন যায় তখন সে এক্স রে হিসেবে যায়, ঠিক আছে। এক্স রে আমাদের অনেক ব্যবহার আছে। আমরা জানি যে এক্স রে সে অনেক কিছুকে ভেদ করে চলে যেতে পারে। যেমন ধরো আমাদের শরীরের যে মাংস, রক্ত এগুলি আছে, এগুলিকে সে ভেদ করে চলে যেতে পারে, কিন্তু হাড় বা অন্য কিছুর ভিতর দিয়ে সে যেতে পারে না। তো এইটাকে আমরা ব্যবহার করে হাড় ভাঙা, তার ভাঙার চিকিৎসা বা অন্য কিছু আমরা করতে পারি। সো এক্স রে কিভাবে কাজ করে, এইখানে আমি একটু জায়গাটা একটু মার্ক করে দিই। এই জায়গাটা একটু পড়বে যে কিভাবে এক্স রে তৈরি হয়, ঠিক আছে। এই জায়গাটা একটু পড়লেই তোমরা আসলে বুঝতে পারবে যে এক্স রে কিভাবে তৈরি হয়। তো এইটা গেল, তারপর আমরা এরপরের টপিকসে যাই। এরপর টপিকসটা একটা ম্যাথমেটিক্যাল টপিকস। এখানে একটু ইকুয়েশন আছে, বাট আমরা এক্স রে অঙ্ক করব না, কাজে এটা আমরা শুধু এক্স রে প্রোডাকশনটা কি সেটা সম্পর্কে একটু জেনে নিই। এবার আমরা যাই, এই বইটাকে তোমাদের আজকে আমি পাঠিয়ে দিব। আচ্ছা, এটা হলো কম্পটন এফেক্ট। কম্পটন এফেক্টটা আমার এখন শিখতে হবে। এটা খুব ভালো হতো যদি আমি এটা হাতে ক্যালকুলেশন করে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু এখন তো আমার উপায় নেই। এখন আমি এটা তোমার বই থেকে আমার পড়াইতে হবে। এখন দেখো কম্পটন এফেক্ট জিনিসটা কি। কম্পটন এফেক্টে আমার একটা ইলেকট্রন থাকে, এই যে এখানে একটা ইলেকট্রন আছে, আর ফোটন দূর থেকে এসে ইলেকট্রনকে আঘাত করছে। তোমার তাহলে এগুলি একটু আমি কিছু টার্মগুলিকে পরিচয় করে দিই। যখন ইলেকট্রনটা স্থির অবস্থায় আছে তখন তার মোমেন্টাম হলো জিরো। মোমেন্টাম কি? মোমেন্টাম হলো ভর এবং বেগের গুণফল, তাই না? ইট ইজ এ প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি। এখন যেহেতু সে স্থির, it is stationary, কাজেই v equal to 0, so mv equal to 0, so p equal to 0। আর আমরা জানি কোন একটা ইলেকট্রন করে, বলো স্যার, মানে বইটা কি একটু জুম করা যায়? লেখাগুলো তো দাঁড়াও, চেষ্টা করছি আর থ্যাংক ইউ, আমি চেষ্টা করছি। ওকে স্যার, থ্যাংক ইউ, এটা বলার জন্য ধন্যবাদ। আমার আসলে হয়তো এটাই ভালো ছিল যে তুমি আগে যদি বলতে আগে জুম করতে পারতাম, আমার তো মাথা ভিতর নাই। এখন কি একটু ভালো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আগে আমরা ছবিটা বুঝি, তারপর আমরা ক্যালকুলেশনে যাব। আরো ভালো হয় আমি যখন ক্যালকুলেশনে যাব তখন তো বইয়ের অন্য পার্টে চলে যাব, ভালো হবে এই ছবিটা তুমি যদি এঁকে রাখো। আচ্ছা, এখানে দেখো, এই যে আমি আবার বলি, একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা হলো স্টেশনারি, স্থির, তার মোমেন্টাম হলো 0, আর তার এনার্জি হলো ইকুয়াল টু n0c²। n0 কি বলছিলাম আগে? n0 হলো রেস্ট মাস, মানে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তখন যে তার ভর, তাকে আমরা বলি m0। তো m0c² হলো এনার্জি। এটা ঠিক ওই যে চ্যাপ্টারটা আমি আজকে যেটা দিয়ে পড়ানো শুরু করছিলাম সেখান থেকে তুমি পেয়ে যাবে। এখন আর এখানে একটা ফোটন অনেক দূর থেকে আসতেছে, ফোটনের তাহলে এনার্জি ইকুয়াল টু h নিউ, এটা আমরা জানি, এবং p ইকুয়াল টু হলো E/c মানে তাহলে h নিউ বাই c, তাহলে মোমেন্টাম আমি পেয়ে গেলাম। তারপর এখানে যখন একটা কলিশন হলো, একটা সংঘর্ষ হলো, ফোটনটা এদিকে চলে গেল উপর দিকে, ফোটনটা এদিকে চলে গেছে আর ইলেকট্রনটা এদিকে চলে আসে। এখন ইলেকট্রনের মোমেন্টামকে আমি বলবো, এখন তার মোমেন্টাম পি, আগে ছিল 0, এখন হয়ে গেছে পি। পি ইকুয়াল টু এমভি ধরতে পারি আমরা, সমস্যা নাই। আর ই ইকুয়াল টু, এটা হলো কি রিলেটিভিস্টিক এনার্জি, এটা একটা সূত্র আছে, এই জিনিসটা আমরা পড়ি নাই যেহেতু সিলেবাসে ছিল না, কিন্তু এটা তোমার এখন মুখস্থ করতে হবে। ইকুয়াল টু n02² c4 + p²c²। আর এখানে হলো ই ইকুয়াল টু h নিউ প্রাইম, পি ইকুয়াল টু h নিউ প্রাইম বাই c। দেখো এখানের সাথে এখানে মিল আছে, কিন্তু এখানে ছিল নিউ, এখানে হয়ে গেছে নিউ প্রাইম। তার মানে ফোটনটা যেই ফ্রিকোয়েন্সি নিয়ে এসেছিল, স্ক্যাটার্ড হওয়ার পর তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ফোটনের
ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এই কলিশনের পরে চেঞ্জ হতে পারে। এখন এই ছবিটা তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা একটু লেখাগুলিতে যাই। এখানে তাই ঠিক তাই বলা হয়েছে যে একটা কলিশন হলো একটা এক্স-রে ফোটন একটা ইলেকট্রনকে আঘাত করলো এবং স্ক্যাটার্ড হয়ে গেল, দুই দিকে স্ক্যাটার্ড হয়ে গেল। একটা স্ক্যাটার্ড হলো থিটা ডিরেকশনে আর একটা স্ক্যাটার্ড হয়ে গেল ফাই ডিরেকশনে। চলো এবার আমরা তাহলে ক্যালকুলেশন গুলি দেখতে থাকি। আল্লাহ, কোথায় চলে গেছে, সরি অনেক দূরে চলে গেছে। আচ্ছা, এখন লেখাগুলি মনে হয় একটু বেশি হেজি হয়ে গেছে, আমি চেষ্টা করি আর একটু বড় করতে। আচ্ছা দেখো, এখন ফোটন ছিল হলো গতিশীল, ইলেকট্রন ছিল স্থির। ইলেকট্রনের কি হলো, ইলেকট্রন গতিশীল হয়ে গেছে, তার মানে ইলেকট্রন গতিশীল হতে গেলে নিশ্চয়ই তার এনার্জি লাগছে, তার মানে ইলেকট্রন এনার্জি গেইন করছে। যদি কেউ এনার্জি গেইন করে আরেকজনকে লস করতে হবে, তার মানে ফোটন এনার্জি লস করছে। তাহলে ফোটন কি পরিমাণ এনার্জি লস করছে, তার প্রথমে তার এনার্জি ছিল এইচ নিউ, তার নতুন এনার্জি হয়ে গেছে এইচ নিউ প্রাইম। তার মানে এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম, এটা হলো ফোটন কি পরিমাণ এনার্জি লস করছে। আর ইলেকট্রন কি পরিমাণ এনার্জি গেইন করছে, সে কাইনেটিক এনার্জি গেইন করছে টি, সে কাইনেটিক এনার্জি হলো টি। আমরা এই যে প্রিভিয়াস চ্যাপ্টার থেকে পড়ছিলাম E equal to root over m0 square c4 plus p square c square. এখন since the photon has no rest mass, তার যেহেতু রেস্ট মাস নাই, তাহলে টোটাল এনার্জি হবে E equal to pc। এই জিনিসটা একটু বুঝতে হবে। তোমার ইলেকট্রনের রেস্ট মাস আছে, কিন্তু ফোটনের আমরা ধরে নিচ্ছি যে ফোটনের কোনো মাস নাই, ফোটন হলো ম্যাসলেস একটা পার্টিকেল। তার মানে তার টোটাল পার্টিকেল, এই ইকুয়েশনে যদি m0 এর মান তুমি 0 বসাও, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে পিসি, তাই না? তার মানে টোটাল এনার্জি হলো ইকুয়াল টু পিসি। আর কিন্তু আমি জানি ইকুয়াল টু এইচ নিউ, এই ইকুয়েশনটা আমি জানি যে একটা ইলেকট্রনের একটা ফোটনের এনার্জি এইচ নিউ দিয়ে প্রকাশ করে। তো এখন তাহলে দুইটা যদি সমান হয়, তাহলে পি ইকুয়াল টু হবে ই বাই সি এইচ নিউ বাই সি, ঠিক আছে, এইচ নিউ বাই সি। সো আমরা তাহলে এই ইকুয়েশন দুইটাকে সমান করে এই জিনিসটা পেলাম। এখন আমি পরের পৃষ্ঠায় যেতে হবে, বেশি বড় হয়ে গেছে তো এর জন্য খুঁজে পাচ্ছি। এই যে পরের পৃষ্ঠায় চলে আসে। এখন আমাদের একটু অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। আমাদের যে ছবিটা আমি দেখছিলাম, একটু ছবিটার দিকে আবার যেতে হবে, একটু যাওয়াটা কঠিন। ছবিটা, আচ্ছা ছবিটা আমি কি এখানে আঁকতে পারি? এখানেও তো আঁকতে পারি, তাই না? আমি ছবিটা এখানে আঁকবো, স্ক্রিনের উপর আঁকবো। স্ক্রিনের উপর আঁকলে আমাদের মানে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো জাস্ট আ মিনিট, আমি বই থেকে ছবিটা দেখে নিই, কারণ অ্যাঙ্গেল গুলি তাহলে ভুল হবে না। আচ্ছা এখন জাস্ট আ মিনিট, আঁকতে গেলে লাগবে অ্যানোটেট, তারপরে আমার লাগবে ড্র, ঠিক আছে। তাহলে আমি এখানে আঁকি। এই ছিল, কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা চেঞ্জ না করলে বুঝে যাবে না, তাই না? কালারটা চেঞ্জ করে ফেলি, এটার কালার জানি কোথায় দিয়ে দেয়, কালার তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ এইরকম একটা কালার দিলাম। ধরো এই হলো গিয়ে তোমার ফোটন আসলো, এখানে একটা বৃত্ত আঁকতে হবে, কাজে আমার একটু বৃত্ত লাগবে। এই হলো গিয়ে আমার একটা ইলেকট্রন এখানে পড়েছিল, তারপরে আমার আবার একটা লাইন আঁকতে হবে, এই লাইনটা এদিকে চলে গেছে। এখন ফোটনটা গেল হলো এদিকে,
সুন্দর হলো না, এটাকে একটু আমার মুছে ফেলি। ফোটনটা গেল, হলো একটু মোটা করে দিতে পারলে ভালো হয়। ফোটনটা গেল ধরো আমার এদিকে, ঠিক আছে। আর আর আরেকটা গেল হলো, আরেকটা ইলেকট্রনটা গেল ধরো এই বরাবর এইখানে। তাহলে আমি ইলেকট্রনটা আবার একবার আঁকি, তাহলে বুঝে যাবে। এই হলো ইলেকট্রন, ঠিক আছে, এই হলো ইলেকট্রন। এখন এই অ্যাঙ্গেলটাকে আমি বলছিলাম, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছিলাম, সরি এটা গোল হয়ে গেল কেন, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছিলাম ফাই, ফাই। আর এই অ্যাঙ্গেলটাকে আমি বলছিলাম থিটা। ঠিক আছে, এখন এখন এদিকে আমি ই এর একটা মান বলছিলাম। আচ্ছা, এটা হাত দিয়ে পারবো না। এইখানে একটা ইকুয়াল টু একটা মান ছিল কিছু একটা, সেটা ছিল হলো √m0² p4 প্লাস p²c², এটা ছিল ই। আর এখানে আবার একটা পিও লিখছিলাম, পি মানে হলো গিয়ে তার একটা মোমেন্টাম ছিল পি। আর এখানে সেই পি এর মান ছিল 0, এখানে কোনো মোমেন্টাম ছিল না, কারণ তখন ইলেকট্রনটা স্থির অবস্থায় ছিল। আর এখানে এখানে ই ইকুয়াল টু ছিল, এখানে একটা ই ছিল, সেই ই এর মান ছিল m0c²। ঠিক আছে, আমি আর এটা লিখছি না। আর ইলেকট্রনের ক্ষেত্রে, ফোটনের ক্ষেত্রে এই বরাবর এনার্জি ছিল h নিউ প্রাইম, আর মোমেন্টাম ছিল h নিউ প্রাইম বাই সি। এখন আমি চাই সবকিছু আমি এক্স ডিরেকশন বরাবর আমি নিব। সবকিছু যখন আমি এক্স ডিরেকশন বরাবর নিব, তখন ইনিশিয়াল মোমেন্টাম কি হবে, h নিউ বাই সি। এটা হলো ফোটনের মোমেন্টাম, এই টার্মটা দেখতে পাচ্ছ, এটা হলো ফোটনের মোমেন্টাম। লেট আস চেঞ্জ দ্য কালার। এটা হলো ফোটনের মোমেন্টাম, আর এটা হলো ইলেকট্রনের মোমেন্টাম। ইলেকট্রন মোমেন্টাম 0, কারণ এখানে সেই স্থির অবস্থায় ছিল। আর বাকি যে দুইটা মোমেন্টাম আছে তার কস কম্পোনেন্ট যদি আমি নিই, তাহলে সে এইগুলি এই বরাবর কম্পোনেন্ট আমি পেয়ে যাব। যেমন ধরো এদিকে এই বরাবর আমার গিয়েছিল h নিউ প্রাইম বাই সি। ফোটনের, তোমার ফোটনের মোমেন্টাম ছিল h নিউ প্রাইম বাই সি। এখন যদি আমি তাকে এক্স কোঅর্ডিনেটে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে এখানে cos phi দিয়ে গুণ করতে হবে। আমরা ভেক্টরের উপাংশ বের করা এর আগে অনেকবার করছি, আমি আরেকবার করে দেখাই। এই ধরো একটা ভেক্টর, ভেক্টর এই যদি আমার এরকম হয়, এরকম হয়, তাহলে এটা হয়ে যাবে, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এটা যদি ভেক্টর এ হয়, এ হয়, তাহলে এদিকে থাকে এ সাইন থিটা। এগুলো আমরা আগে অনেকবার করছি। এটা হবে এ সাইন সাইন থিটা, থিটা। আর এদিকে কি হবে, এদিকে হবে এ cos থিটা, cos থিটা। এটা লিখতে পারছি না কারণ এইটাতে স্ক্রিন টাচ, স্ক্রিন টাচ আমার একটা ল্যাপটপ ছিল, সেটা থাকলে আমি সহজে লিখতে পারতাম, কিন্তু এখন আমার লিখতে হচ্ছে মাউস দিয়ে, মাউস দিয়ে। এটা খুব কঠিন মনে হচ্ছে আমার। এদিকে হবে এ cos, cos থিটা। ঠিক আছে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর আমি পেলাম এ cos থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এ sin থিটা। ঠিক, তাহলে আমি এক্স ডিরেকশন বরাবর মোমেন্টাম যদি আমি লিখি, প্রথমে আমি ফোটনের মোমেন্টাম লিখবো h নিউ বাই সি প্লাস ইলেকট্রনের মোমেন্টাম হলো 0। আর ফোটনের মোমেন্টামের কম্পোনেন্ট ফাই বরাবর, এই বরাবর হলো h নিউ প্রাইম বাই সি বাই cos phi, আর এই বরাবর
পি কস থিটা, কারণ ইলেকট্রনের মোমেন্টাম ছিল পি, আর এই থিটার জন্য এটা হয়ে গেল কস থিটা। এখন আমি যদি ওয়াই ডিরেকশন বরাবর আমি মোমেন্টাম গুলি কমপ্লিট করতে চাই, আমার ইনিশিয়াল মোমেন্টামে ওয়াই ডিরেকশন বরাবর কোনো মোমেন্টাম নাই, সো আই ক্যান রাইট জিরো। এখানে আমি সরাসরি জিরো লিখে দিব। আর আর এখানে দুইটা কম্পোনেন্ট, এইটার কম্পোনেন্ট কি পাবো, এইটার কম্পোনেন্ট পাবো এইচ নিউ প্রাইম বাই সি সাইন ফাই, আর এইটার কম্পোনেন্ট পাবো পি সাইন থিটা। কিন্তু এখানে একটা মাইনাস কেন, দেখো দুইটা ডিরেকশন দুই দিকে, একটা যদি এদিকে পজিটিভ দিকে থাকে আর একটা থাকবে নেগেটিভ দিকে নিচের দিকে, যার জন্য দুইটা ডিরেকশন দুই দিকে হওয়ার ফলে আমি একটা প্লাস একটা মাইনাস লিখব। এখন দেখো এই ইকুয়েশন গুলি আমার মোটামুটি বোঝা হয়েছে। তোমাদের এই জায়গাটায় কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমরা দরকার হলে আরেকটু ডিসকাস করব। এটা কি বুঝতে পারছো? এই ধরনের প্রবলেম আমরা পড়ছিলাম যখন আমরা কোলিশন পড়ছিলাম, যখন আমরা ফার্স্ট ইয়ারে কোলিশন পড়ছিলাম, তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলি আমরা ডিসকাস করছিলাম, যে কিভাবে একটা একটা ভেক্টরকে দুইটা অংশে ভাগ করা যায়। আবার খেয়াল করো, আমরা যখন সারফেস টেনশন করছিলাম তখনও একটা বল ছিল, টি নামে একটা বল ছিল, যে বলটা কোন একটা থিটা অ্যাঙ্গেলে ছিল, সেটাকে আমরা দুই অংশে ভাগ করছিলাম, একটা এটার হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল, দুইটা অংশে ভাগ করেছিলাম। ঠিক এখানেও এই যে জিনিসটা আছে, এটা দুইটা অংশে ভাগ করব, একটা এদিকে একটা এদিকে। এইখানে যে যেটা আছে মোমেন্টাম, এটা একটা এদিকে একটা এদিকে, এবং তাদের মধ্যে সম্পর্ক হলো এই। তো এগুলিকে আমি মুছে ফেলি। তো এখন আমরা যে যাই পরের অংশে। তো এখন আমি এটা দুইটাকে ইকুয়েশন লিখলাম। এখন আমি করলাম কি, এই দুইটাকে আমি একটু সাজিয়ে লিখব। এটা করব কি 3.11 আর 12 কে সি দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে একটু সাজিয়ে লিখলাম, সাজিয়ে লিখে এটাকে আমি হোল স্কয়ার করব। হোল স্কয়ার যদি করি তাহলে এটা হয়ে গেল পি স্কয়ার সি স্কয়ার প্লাস এইচ নিউ স্কয়ার মাইনাস 2h নিউ প্লাস h নিউ প্রাইম cos ফাই h নিউ প্রাইম স্কয়ার হোল স্কয়ার। এটা নিজের হাতে করে দেখতে হবে, কারণ পি স্কয়ার সি স্কয়ার এটা যখন স্কয়ার করব, এখানে ভিতরে একটা টার্ম হবে cos স্কয়ার থিটা, একটা টার্ম হবে sin স্কয়ার থিটা। এই দুইটাকে যোগ করলে এটা দুইটা যোগফল হয়ে যাবে 1। এই জিনিসটা এইখানেও ব্যবহার হবে, ব্যবহার হওয়ার ফলে এই জিনিসটা অনেক ছোট হয়ে যাবে। এখন আমি এই যে ইকুয়েশনটা আমরা আজকের দিনে প্রথমেই পড়ছিলাম, সেটা আবার ব্যবহার করতে হবে। টোটাল এনার্জির আমাদের কাছে দুইটা এক্সপ্রেশন আছে, একটা এক্সপ্রেশন হলো কাইনেটিক এনার্জি প্লাস m0 c স্কয়ার, আর একটা হলো এটা রিলেটিভিস্টিক এনার্জি বলা হয়, ঠিক আছে, m0 স্কয়ার c4 প্লাস p স্কয়ার c স্কয়ার। এখন আমি এই দুইটা ইকুয়েশনকে আমি এটাকে আমি হোল স্কয়ার করলাম, এটাকে হোল স্কয়ার করলাম, দুইটা সমান। তার মানে এই ইকুয়েশনের থেকে কাটাকাটি করার পরে এই ধরনের একটা ইকুয়েশন পাবো। আর আবার আমি জানি যে টি এর মান হলো h নিউ মাইনাস h নিউ প্রাইম। এখন টি এর মান আমি এখানে বসায় দিব, বসা দেওয়ার পর এই ইকুয়েশনটা পাবো, ঠিক এইটা থেকে এই ইকুয়েশনটা পাবো। এখন আমার দেখো আমার কাছে দুইটা ইকুয়েশন আছে, পি স্কয়ার সি স্কয়ার দিয়ে 3.13 ইকুয়েশন একটা আছে, আবার 3.14 একটা ইকুয়েশন আছে। এখন এই সরি, এটা তো মনে হয় ডান দিকে যেতে হবে, দিকে যাওয়ার ফলে এটা কোথায় চলে গেল, বেশি দূরে চলে আসছে। হ্যাঁ, তারপর দেখো এই দুইটা ইকুয়েশনকে আমি পি স্কয়ার সি স্কয়ারের মান যদি বসায় দিই, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো, 2m0 c স্কয়ার h নিউ মাইনাস এই জায়গাগুলি তোমার জন্য খুবই সহজ হবে, কারণ এগুলি তুমি আসলে এখানে কি বলছে সেটা দেখে দেখে করতে পারবা। এখন ইকুয়েশন এই দুইটাকে 2h স্কয়ার c স্কয়ার দিয়ে ভাগ করলে এরকম একটা ইকুয়েশন পাবো। তারপর v বাই c 1 বাই ল্যামডা v প্রাইম c স্কয়ার, এগুলি যদি আমি বসাই, v বাই c ইকুয়াল টু হলো 1 বাই ল্যামডা, কারণ তোমার মনে রাখতে হবে ভি নিউ, আচ্ছা এখানে একটু আমার লেখার আছে, এখানে একটু বুঝাতে হবে। আমরা জানি নিউ নিউ ল্যামডা ইকুয়াল টু সি। সি হলো লাইটের স্পিড, নিউ হলো ফ্রিকোয়েন্সি, ল্যামডা হলো ওয়েভলেন্থ, ঠিক আছে। তার মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমি নিউ বাই সি 1 বাই ল্যামডা এটাকে সাজিয়ে লিখে এইভাবে লেখা যায়। এগুলি যদি আমি মান বসাই,
মান বসালে আমার এই ধরনের একটা এক্সপ্রেশন চলে আসলো। এই এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। এই এক্সপ্রেশন থেকে আমরা যা বুঝতে পারি যে একটা ইলেকট্রন যখন যখন সে কলিশনের ভিতর পড়ে তখন তার ওয়েভলেন্থের পরিবর্তন হয়, এবং ওয়েভলেন্থের কি পরিমাণ পরিবর্তন হয় সেটা এই ইকুয়েশনের মাধ্যমে। তোমাদের একটু কষ্ট হয়ে গেল, কারণ তোমাদের এই ক্যালকুলেশনটা নিজেদের হাতে একবার করবা। নিজেদের হাতে না করলে, যেহেতু আমি তোমাদেরকে করে দেখাতে পারলাম না, কাজেই তোমরা একদম নিজেরা হাতে করে করবা। এটা প্রয়োজন হলে আমরা যদি আরো ক্লাস পাই এই ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে আবার করে দেখাই। তো আমরা আমাদের আরেকটা টপিকস আছে, সেই টপিকসে যাই। এই জিনিসটাকে বলা হয় কম্পাউন্ড এফেক্ট। তাহলে এরকম প্রশ্ন হতে পারে যে কম্পাউন্ড এফেক্টে একটা ইলেকট্রনের ওয়েভলেন্থের পরিবর্তনের রাশিমালা প্রতিপাদন করে। deduce the equation of the change of wavelength of an electron in a collision। এই ধরনের একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। সো এটা শেষ হলো। তা তো এগুলো রয়ে গেল, এগুলো তো মুছতে হবে। এবার আমি আরেকটা ছোট একটা টপিকস আছে সেটাতে যাই, সেটা আবার পরের চ্যাপ্টার। এখানেও কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলি আমরা করব, কিন্তু আমার সিলেবাসে যা আছে তার বাইরে আমরা কিন্তু যাব না, কারণ এমনিতেই সিলেবাসটা বড়, কাজে আমরা সিলেবাসের মধ্যেই থাকি। তোমরা যদি দেখো যে সিলেবাসের ভিতর থেকে কিছু আমি পড়াই নেই, সেটা তোমরা চাইলে আমার সাথে ডিসকাস করতে পারো। এই জায়গাটায় আমরা যাই। এখানে ছোট একটা ডেফিনেশনের মতো আছে। ডি ব্রগলি ওয়েভ বলতে কি বুঝো? দেখো, এটা আমরা আগেই পড়ছি। A photon of light of frequency nu has a momentum p equal to h nu by c। এটা আমরা আগে জানি। আমি জানি আবার h nu equal to e, তাই না? এখন এটাকে আমি চাইলে এইরকম ইকুয়েশন দিয়ে করতে পারি। যেমন দেখো আমরা একটু আগে পড়ছিলাম c equal to nu lambda, তার মানে nu by c equal to 1 over lambda লেখা যায়, ঠিক আছে। যেহেতু এই যে lambda nu equal to c, এখন এটাকে আমরা উল্টা লিখলাম lambda equal to h by p, p টাকে এদিকে নিয়ে গেলাম, h টাকে, এটা তাহলে ওয়েভলেন্থ, তাই না? ওয়েভলেন্থ lambda equal to Planck's constant divided by the momentum। ও সরি, এদিকে যাব না, এদিকে যাব। হয়ে গেল। এখানে আছে হারিয়ে গেলাম তো। এত স্লো। এই যে এখন যেহেতু p ইকুয়াল টু mv, p হলো গিয়ে, এটাকে একটু বড় করি, p হলো গিয়ে তোমার মোমেন্টাম, এটা mv দিয়ে প্রকাশ করে, তখন ল্যামডা ইকুয়াল টু আসলে লেখা যায় hmv। এই যে ল্যামডা, এই ল্যামডাটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভলেন্থ। যত ছোট ছোট পার্টিকেল আছে সব পার্টিকেলের ভিতর এই ল্যামডা আছে। বড় পার্টিকেলের এই ল্যামডা থাকে না, সাধারণত এই ল্যামডার মান অনেক ছোট হয়ে যায়, যার জন্য জিরো হয়ে যায়, তার জন্য এটার ল্যামডা থাকে না। এখন ডি ব্রগলি ওয়েভলেন্থ বলতে আমরা বুঝি যে কোনো ক্ষুদ্র বস্তু যার মোমেন্টাম আছে তার সাথেই একটা ওয়েভলেন্থ আছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা আসলে একটা জিনিসের প্রমাণ। সেটা কিসের প্রমাণ? সেটা হলো একটা 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 ক্ষুদ্র পার্টিকেলের, সে পার্টিকেলও হতে পারে আবার ওয়েভও হতে পারে। কারণ ওয়েভ কার থাকে? ল্যামডা কার থাকে? একটা মনে করো তরঙ্গ দৈর্ঘ্য শুধুমাত্র তরঙ্গেরই থাকে, ঠিক আছে। কিন্তু ভরবেগ একটা বস্তুর থাকে যেটা তরঙ্গ না। তার মানে এই ইকুয়েশনটা হলো ইট ইজ এ সিগনেচার দ্যাট দ্য স্মল পার্টিকেল হ্যাভ বোথ পার্টিকেল নেচার এন্ড ওয়েভ নেচার। এই দিয়ে আমাদের এই চ্যাপ্টার শেষ। আমাদের এখন নেক্সট দিন এটার অঙ্ক করতে হবে, ঠিক আছে। অঙ্ক করতে হবে, এর বাইরে কিন্তু আর চ্যাপ্টারে কিছু নাই। তো আমরা এই বইটা তোমার কাছে পাঠিয়ে দিব। আর আজকে আসলে আমরা
খুব ভালো অবস্থায় নাই, কারণ হলো গিয়ে নেট এমন ভাবে ডিস্টার্ব করছে যে আমি কাজ করতে পারতেছি না, খুব বাজে অবস্থা নেট। তো আচ্ছা, এখন আরেকটা কথা, তোমাদের কালকে তোমাদের যারা বি গ্রুপ আছো, তোমরা কি কালকে প্র্যাকটিক্যাল করবে? তোমরা হয় কালকে করতে পারো বা মঙ্গলবার করতে পারো, আগামী মঙ্গলবার, কারণ কালকে আমি পরীক্ষা নিব। কালকে কিন্তু একটা মেকশিফট পরীক্ষা আছে, অনেকে মিস করছিল। কালকেই হলো শেষ সুযোগ পরীক্ষা দেওয়ার, কারণ ইউনিভার্সিটি আমার কাছে মার্কশিট চাচ্ছে, আমি একটা আটকে রেখে বসে আছি। আমি কিন্তু আর কালকের পরে আর আটকে রাখতে পারবো না। কালকে যদি তোমরা পরীক্ষা দাও তবে পরীক্ষা দিবা, আর না হয় পরীক্ষাতে জিরো, আমার কিছু করার নেই কিন্তু এই ব্যাপারে, ঠিক আছে? তো এখন আমি, তোমরা আর যারা বি গ্রুপে যারা আছো তারা কালকে প্র্যাকটিক্যাল করতে পারো, ঠিক আছে? কালকে আমরা 9:30 থেকে প্র্যাকটিক্যাল শুরু করি। আর যারা বি গ্রুপের যারা প্র্যাকটিক্যালটা মিস করবা তাদের হলো আমরা আগামী শনিবার পরীক্ষা নিতে পারবো না, ক্লাস নিতে পারবো না। তারপরে শনিবার 30 তারিখে ক্লাস হবে। 30 তারিখে এ গ্রুপের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। বি গ্রুপের যারা কালকে মিস করবা তারা 30 তারিখে অবশ্যই তাদের শেষ করতে হবে, প্র্যাকটিক্যাল শেষ করতে হবে, ঠিক আছে? স্যার আমাদের যে পরীক্ষা মিস গেছিল স্যার, সেটা কবে মানে কয়টা বাজে নেবেন কালকে আগামীকাল? 9:30 আচ্ছা ঠিক আছে, 9:30। জি এখানে যদি বি গ্রুপের কেউ থাকো তাদেরকে কিন্তু কালকে প্র্যাকটিক্যাল করতে পারবে না, তাদেরকে আবার 30 তারিখে আসতে হবে প্র্যাকটিক্যাল শেষ করার জন্য, ঠিক আছে? তো তোমাদের প্র্যাকটিক্যাল হোক, আর আমাদের মাঝখানে শনিবারে প্র্যাকটিক্যাল হবে না, নেক্সট শনিবারে হবে না, তারপরে শনিবারে এ গ্রুপের প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে? 30 তারিখ। তো কালকে সবার সাথে দেখা হবে। আজকে আমরা ক্লাস এই ইন্টারনেটের এই দুর্যোগের ভিতরে আর ক্লাস ইয়া করবো না, কিছুক্ষণ পর পরে এটা আমার কেন জানি মনে হচ্ছে যে ইয়া হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা কি দেখতে পাচ্ছ আমি কিছু জানি না। তো আমি রেকর্ডিংটা দিয়ে দিই, দেখা যাক। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে পা? না স্যার, স্যার প্রেজেন্টটা কি দিবেন? ও হ্যাঁ, সরি ভুলে গেছে, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই কে জানি পরে আসছে, কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছি মানুষ বেশি, কিছুক্ষণ আগে মানুষ কম ছিল। আচ্ছা, আমি যাই হোক, আসছো যখন প্রেজেন্ট তো দিতেই হবে। হ্যাঁ, নিয়ে নিচ্ছি, প্রেজেন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক। খোদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। কালকে সবার সাথে দেখা হবে।